শিক্ষার্থী বন্ধুরা, রাশিয়া আইটি ফাউন্ডেশনে স্বাগতম। আজকে সিএসএস এর কিছু এক্সট্রা ক্লাস নেব। আর আজকের বিষয় হচ্ছে সিএসএস এর টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড, এই দুটো বিষয়ের উপর একটা ক্লাস নেব। তো যাই হোক, আমরা সরাসরি শুরু করে দিই। আমি ইন্ডেক্স ফাইল অলরেডি তৈরি করেছি এবং সিএসএস ফাইলটা এখনো তৈরি করা হয়নি, লিঙ্কিং করে রেখেছি অলরেডি। যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু ক্লাস নেব আজকে। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু নেব সেহেতু আমাদের কিছু ইমেজ লাগবে। আমি এখানে কিছু ইমেজ নিই, এইটা এইটা আর এইটা, এবং এটা ইমেজ নামক ফোল্ডারে রাখি। IMAGS। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেব। তো যাই হোক, আমি টেক্সট ফাইলটা HTML ফাইলটা ওপেন করি। এখানে সর্বপ্রথম একটা ডিভ নিই। এই ডিভের নাম আমি দেব হচ্ছে ক্লাস দেব র্যাপার, আর এখানে একটা পি নিয়ে একটা স্যাম্পল কিছু টেক্সট নেব। যাই হোক, স্যাম্পল টেক্সট আমি এখন টেক্সট অবশ্য দরকার নেই, নিয়ে রাখি। ফাইলটা অন করে দেখি কি অবস্থা। এরকম একটা পেজ আমরা অন করলাম। আজকে যেহেতু সিএসএস এর ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট নিয়ে আলোচনা, আমি ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট দেবো। আমি বডিতে সর্বপ্রথম আর ইমেজ দেবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো। বডি ডিক্লেয়ার করলাম। আচ্ছা, র্যাপারটাও ডিক্লেয়ার করে রাখি। র্যাপার হচ্ছে ক্লাস, সো এখানে ডট চিহ্ন। যাই হোক, আমরা এখান থেকে রিফ্রেশ করি আগে। বডি, ব্যাকগ্রাউন্ড ইমেজের কতগুলো প্রপার্টিজ আছে আগে আমরা দেখে নিই। ব্যাকগ্রাউন্ড ইমেজের কয়েকটা প্রপার্টিজ আছে, ব্যাকগ্রাউন্ডের আর কি। ব্যাকগ্রাউন্ডের আমাদের প্রপার্টিজ আছে অনেকগুলাই, যেমন ব্যাকগ্রাউন্ড সরাসরি একটা আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, আর ব্যাকগ্রাউন্ড রিপিট। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা আগে দেব। আর আরেকটা কথা বলি, যেমন এই যে একটা আছে দেখেন সরাসরি ব্যাকগ্রাউন্ড, আর আরেকগুলো দেখেন ব্যাকগ্রাউন্ড হাইফেন অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। তো এইগুলো দেওয়ার সময় আপনি উল্লেখ করেও দিতে পারেন, আর সরাসরি শুধু ব্যাকগ্রাউন্ড লিখে এগুলোর ভ্যালু দিলেও হয়ে যাবে। যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ হলে আমাদের, যেমন আমি এখানে দিয়েই দেখি। আর এখানে ইমেজ রেখেছি কোথায় সেটা আগে আমি দেখে নিই। ইমেজ রেখেছি হচ্ছে ইমেজেস নামক ফোল্ডারে। এখানে 3টা ইমেজ আছে, একটা নাম ব্যাক, একটা নাম 2, একটা নাম 3। তো যাই হোক, আমরা যাই। এখানে সর্বপ্রথম আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার নিয়ম আমরা জানি। URL ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন এর মধ্যে আমাদের ইমেজের লিঙ্কটা দিতে হবে। ইমেজেস নামক ফোল্ডারে আমরা ব্যাক নামক ছবিটা দেব, back.jpg। দেখেন, আমরা ব্যাক নামক ছবিটা এখানে দিয়েছি। তো আমি যেটা বলার জন্য এটা লিখলাম সেটা হচ্ছে যে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ না লিখে সরাসরি ব্যাকগ্রাউন্ডও লেখেন এবং শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজের ভ্যালু দেন, তাহলে কম্পিউটারে ধরে নেবে ঠিক মতো, আপনার কিছু করে দিতে হবে না। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডে আপাতত, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজে আপাতত আমি দিচ্ছি। আচ্ছা, শুধু ব্যাকগ্রাউন্ডই থাকবে। URL ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশনের মধ্যে আমরা ইমেজের লিঙ্ক দেব। এখানে আমি
ইমেজেস 2 নামক একটা ইমেজ আছে 2.jpg, এটা দিলাম। লেখাটা দেখা যাচ্ছে না, আমি লেখার কালারটা চেঞ্জ করে রাখি, COLOR কালার হোয়াইট। আচ্ছা, এটা বলতে এখানে দিয়ে রাখি। দেখেন ফায়ারবাগ একটা জিনিস এখানে এরা করে দেয় অটোমেটিক, সেটা হচ্ছে ইমেজ দেওয়ার পর অন্য কোথাও ক্লিক করলেই ইমেজের জন্য যতগুলো ভ্যালু লেখা দরকার সে অটোমেটিক দিয়ে নেবে। এখন আমরা এগুলো এডিট করা শিখবো, সমস্যা নেই। আচ্ছা, এটা আমি আপাতত দিয়ে রাখি, পরবর্তীতে হয়তো। তো প্রথমে যে লিঙ্কটা দেখতেছেন, প্রথমে যে ভ্যালুটা লিখতে হয় সেটা হচ্ছে ইমেজের ভ্যালু, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর এটা লিখতে হয় ব্যাকগ্রাউন্ড রিপিট। তারপর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা সম্ভবত পজিশন, হ্যাঁ পজিশন, সরি আমি একটু এটা দেখে নিই, আসলে সব কিছু তো মনে থাকে না। স্ক্রল ভ্যালু আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন, তারপর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এইভাবে কয়েকটা ভ্যালু একসাথে দেওয়া হয়। এবং আপনি মানে ফায়ারবাগে একটা সুবিধা আছে, যে কোনো একটা লিখে, একটা যদি লেখার পর আমি এন্টার দিই এবং এখানে রাইট বাটন ক্লিক করলেই এটা চলে আসে বাকিগুলো, তাহলে আমরা সহজে মানগুলো পেয়ে যাচ্ছি, ডিফল্ট একটা ভ্যালু। তো ডিফল্টভাবে যে ভ্যালুগুলো দিয়ে দেয় আপনারা দেখেন, ব্যাকগ্রাউন্ড রিপিটে রিপিট দিয়ে দেয়, ব্যাকগ্রাউন্ড পজিশনে 2টা ভ্যালু থাকে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে স্ক্রল আর ফিক্সড, এখানে স্ক্রল দিয়ে দেয় ডিফল্টভাবে, আর ব্যাকগ্রাউন্ড পজিশনে 0 দিবে, আর ব্যাকগ্রাউন্ড কালারে ট্রান্সপারেন্ট। এটা ফায়ারবাগ থেকে অটোমেটিক করে রাখে। এখন আপনি ইচ্ছা করলে এগুলো চেঞ্জ করতে পারেন। যেমন আমি ব্যাকগ্রাউন্ড রিপিটে দেখেন ছবিটা বারবার রিপিট হয়েছে, এটাকে আমি যদি রিপিট না করতে চাই তাহলে নো রিপিট লিখে দেব, তাহলে হয়ে যাবে নো রিপিট দিলে একটাই হবে। আচ্ছা, এখানে লেখা আছে বাট আমরা দেখতে পাচ্ছি না, লেখার কালারটা আসলে অন্যটা কিছু দিয়ে রাখি, রেড। আচ্ছা, নো রিপিটে আমাদের নো রিপিট দিলে রিপিট হবে না, একবারই দেখাবে। আচ্ছা, আরেকটা জিনিস, রিপিটের মানে ব্যাকগ্রাউন্ড রিপিটের 3টা ভ্যালু থাকে, 3টা না 4টা, আরেকবার দেখে নিই। ব্যাকগ্রাউন্ড রিপিটের 4টা, একটা হচ্ছে রিপিট এক্স, রিপিট ওয়াই, রিপিট নো রিপিট। তো কোনটার কাজ কি মোটামুটি এখানে দেখলেও বুঝতে পারবেন। নো রিপিট দিলে রিপিট হবে না, রিপিট দিলে তো রিপিট হবেই। রিপিট এক্স দিলে এক্স অক্ষ বরাবর রিপিট হবে, রিপিট ওয়াই দিলে ওয়াই অক্ষ বরাবর। যেমন রিপিট এক্স দিলে আমরা এই দিক দিয়ে রিপিট হবে, দেখি। নো রিপিট দিলে তো রিপিট হচ্ছে না, আমরা রিপিট এক্স দেব, রিপিট এক্স, দেখেন শুধু এক লাইন বরাবর হবে। আর রিপিট ওয়াই দিলে এই লাইন বরাবর হবে। আচ্ছা, এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে রিপিট এক্স আমাদের কেন দরকার হবে, এই প্রশ্নটা অনেকের থাকতে পারে। আপাতত আমি কপি করে রাখি, আমি বলছি, কপি করে এটা আমি বইতে দিয়ে দিই। রিপিট এক্স যেহেতু আমি দেখাতে চাচ্ছি, সেহেতু আমার একটু ফটোশপ অন করতে হবে। আর যে কাজটা আপনাদেরকে আমি বারবার বলছি, W3টা সবসময় অন করে রাখবেন, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আর ব্যাকগ্রাউন্ডের আমাদের খুব অল্প প্রপার্টিজ আছে, খুবই সহজ, একটা লিখলেই হয়, একটা দিয়ে হয়ে যায়। আচ্ছা, ফটোশপ অন হচ্ছে, অন হোক, আমরা মোটামুটি সাপোজ আপনি মনে করেন যে আপনি ফটোশপটা অন হচ্ছে। আচ্ছা, মনে করেন আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, কীরকম? আচ্ছা, আমি হাইট, ছবির সাইজটা চেঞ্জ করেন, পিক্সেল এদিকে 1600, ফটোশপ যারা জানেন তাদের ক্ষেত্রে তো সুবিধা হলোই, আর যারা জানেন না তারা ফটোশপের আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে নেবেন। আপনি মনে করেন এইরকম ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, গ্রেডিয়েন্ট। তো রিপিট এক্স কখন দরকার হবে সেটা দেখানোর জন্য এটা করা। তো
তো এরকম ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, এত বড় একটা ছবি সেভ করলে দেখা যাবে আমার 100-150 কিলোবাইট হয়ে যাবে। আর এখানে দেখেন কিন্তু গ্রেডিয়েন্ট কালার আছে। আমরা যদি এরকম করতে পারি যে কোনো এক লাইনকে নিলাম আর এটা বারবার যদি দিতে পারি, তাহলে অবশ্যই এটা আমাদের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের রিপিট এক্স দরকার হবে। তো ছবিটা আমি এত বড় না করি, সরি। এরকম এরকম একটা ব্যাকগ্রাউন্ড দরকার। সেক্ষেত্রে আমি শুধুমাত্র ক্রপ করে এতটুকু ছবি নেব, এইটাকেই সেভ অ্যাজ দিয়ে সেভ করি, সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস। এটা আমাদের যেখানে এটা জেপিজি মোডে সেভ করি, আমাদের ইন্ডেক্স ফাইল যেখানে আছে সেখানে সেভ করব। আর এই ফাউন্ডেশন, সিএসএস এক্সট্রা, সোর্স, ব্যাকগ্রাউন্ড টেক্সট, এখানে ইমেজের মধ্যে bg.jpg। আচ্ছা, এইবার আপনি এবার এখানে দেখেন আমি সবকিছু মুছে দিই, ফের আবার করি, তাহলে আপনাদের সুবিধা হবে। লেখার কালারটা রেড না লিখে গ্রিন দিই, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেড হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিলাম, URL ফার্স্ট ব্র্যাকেট, সরি ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখানে আমি দেব ইমেজেস bg.jpg। দেখেন আমার ওই ব্যাকগ্রাউন্ডটা রিপিট হয়েছে এবং বারবার হয়েছে। আপনি যদি ফায়ারবার্কটা অফ করি আপাতত, এই যে এরকম হয়েছে। আর এরকম হয়েছে কেন দেখেন, এই চিকন একটা ছবিকে সে বারবার সাজিয়েছে। তো এখন আমি করব কি, শুধুমাত্র এই এক লাইন বরাবর রিপিট করব, এইদিকে রিপিট করব না। তো এইরকম এই সোজা বরাবর এক লাইন রিপিট করতে চাইলে আমাদের রিপিট এক্স দিতে হবে। ফায়ারবার্ক আবার অন করি, বডি, তো অটোমেটিক এখানে ভ্যালুগুলো দিয়ে নিয়েছে। আমরা এখানে করব হচ্ছে রিপিট হাইফেন এক্স, তাহলে দেখেন এক লাইন বরাবর শুরু হয়েছে। বাদ বাকিগুলো চেঞ্জ আর কিছু করছি না, আপাতত এই অবস্থায় থাক। আচ্ছা, এটা কপিও না করি। এই জায়গার ভ্যালুর কথা আমি বলেছিলাম, ট্রান্সপারেন্ট যেখানে লেখা আছে এটা হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার নিচের দিকে যে কালারটা আছে আমি এই কালারটা দিয়ে দেব। এই কালারটা পিক করে নিই, এই জায়গাতে হ্যাশ দিয়ে কালার কোডটা দিয়ে দেব। তো দেখেন আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম কত ছোট্ট একটা ছবি দিয়ে। তো ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দেখলাম। এবার স্ক্রলটা দেখব। আর স্ক্রলের এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, আসলে এখানে দুইটা ভ্যালু হতে পারে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্ক্রল, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফিক্সড। আচ্ছা, স্ক্রল আর ফিক্সড, পজিশনটা পরে দেখতেছি। আচ্ছা, এই অবস্থা। তো যাই হোক, এই মানটা আমি সেভ করি। এবার আমি স্ক্রল আর ফিক্সডটা দেখাবো। তো সেক্ষেত্রে আমার টেক্সট একটু বাড়াই দিতে হবে, তাছাড়া এটাকে আমি বারবার দিয়ে দিই, দেখি কি ঘটনা ঘটলো। আচ্ছা, লেখা মোটামুটি আসছে। আরেকটা কাজ করি, আমরা যে র্যাপার নিয়েছিলাম সেটার হোয়াইট বলে দিই, তাহলে একটু জায়গা কম হবে। হোয়াইট 800 px। আর মার্জিন অটো দিলাম কেন, মাঝখানে থাকে যাতে, তাই। আচ্ছা, এই যে আপনারা দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা স্ক্রল হয়ে উঠে যাচ্ছে। তো আমরা যদি স্ক্রলের জায়গায় ফিক্সড করে দিই কোনো কারণে, তাহলে এটা আর উঠে যাবে না, ব্যাকগ্রাউন্ডটা একবারে ফিক্স থাকবে। এবার দেখেন ব্যাকগ্রাউন্ডটা এখানেই থাকবে, এই যে শুধু লেখাটা উঠবে। এটা ইচ্ছা করলে আমরা যদি অন্য ছবি দিই তাহলে সহজে বুঝতে পারবেন। যেমন আমি এখানে ব্যাক নামক একটা ছবি আছে, এই ছবিটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা স্থির আছে, শুধুমাত্র লেখাটা উঠতেছে।
তো দেখলাম আমরা ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আগে সেটাই থাক। আচ্ছা, এই অবস্থা। এখন আমি দেখব হচ্ছে স্ক্রলের ব্যাপারটা দেখব। সরি, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা মানে ছবিটা নাট করে দিই। কালারটা একটু অন্য কালার দিই। E1 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 যে কোনো একটা পিতে আমি একটা ক্লাস নিই, নাম দিলাম মাই পি। এখানে ভ্যালুটা দিয়েই নি, ব্যাকগ্রাউন্ড ইউআরএল আপাতত এই ভ্যালুটা থাক। এখন আমি এগুলো নিয়ে আসি আগে। এখানে আমরা এই পিতে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্যাক নামক যে ইমেজটা আছে সেটা দিয়েছি। এখানে আমি করব কি, এই পজিশনটা কাজ করব। স্ক্রল তো আমরা দেখেছি অলরেডি, পজিশন। তো পজিশনটা যদি কাজ করি, আমরা মনে করেন ব্যাকগ্রাউন্ডের যে পজিশন সেটা সাধারণত শুরু হয় এখান থেকে। আমি দেখে নিই, ব্যাকগ্রাউন্ডটা এই কোণা থেকে শুরু হয় পজিশন। তো আপনি ইচ্ছা করলে এই পজিশনটা চেঞ্জ করে, মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ডের এই অংশটা এখানে দেখাতে চাচ্ছেন, তাহলে কি করবেন, আমার পজিশনটা চেঞ্জ করে দিতে হবে। চাই এখানে মনে করেন 1px আগে দিয়ে নিই, এখানেও 1px আপাতত দিয়ে নিচ্ছি। এখন আপনি এটা আমি এই জন্য 1px দিলাম, যদি চেঞ্জ করেন তাহলে বুঝতে পারবেন যে কোন দিক কি হচ্ছে। সরি, আমি চেঞ্জ করতেছি কোথায়, আমার চেঞ্জ করার দরকার পিতে, আর আমি করছি কোথায়, মাই পিতে চেঞ্জ করার কথা। আচ্ছা, এখানে পজিশন 1px 1px। আচ্ছা, এটা চেঞ্জ করলে বুঝতে পারবেন কোনটা চেঞ্জ করলে কি হয়। এটা দিলে ডানে বামে সরতেছে। তো আমি মাইনাস একটু বেশি দিয়ে দিই, দেখা যাচ্ছে 300 500 কতটুকু আসছে। এটা একটু চেঞ্জ বাড়ায় রাখি। আমরা যে জায়গায় চাচ্ছি মোটামুটি হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পজিশন। আমরা এই দুইটা চেঞ্জ করবো আর কি। ব্যাকগ্রাউন্ডের আমরা সবকিছুই দেখেছি। তো ব্যাকগ্রাউন্ডের আলোচনা এখানেই আমি শেষ করব, আর কিছু দেখবো না। আমি মাইপির ভ্যালুটা দিয়ে নিই। এখন আমরা কাজ করব হচ্ছে টেক্সট নিয়ে। টেক্সটের ক্ষেত্রে অনেকগুলো ভ্যালু আছে, আমরা দেখি। টেক্সটের ক্ষেত্রে আমরা কিছু কিছু অলরেডি দেখেছি, যেমন টেক্সট কালার তো আমরা দেখেছি, লাইন হাইট, লাইন স্পেসিং। এতগুলো আমার দেখানো সম্ভব না, এতগুলো দেখাতে গেলে দেখা যাচ্ছে টিউটোরিয়ালটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এত বড় করব না, জাস্ট আমি একটু বুঝিয়ে দিই। যেমন লাইন হাইট করলে কি হবে, এই এক লাইন থেকে এই লাইনের যে হাইট সেটা কম বেশি করা যাবে। লেটার স্পেসিং, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নাম শুনেও কিন্তু অনেকটা বুঝবেন, লেটার স্পেসিং, যেমন একটা শব্দে প্রত্যেকটা লেটারের যে স্পেস থাকে, সামান্য একটা স্পেস থাকে, সেটা আপনি কম বেশি করে দিতে পারেন। টেক্সট অ্যালাইন আমরা দেখেছি। লেফট এর ভ্যালু কি কি হতে পারে, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই।
আমরা দেখেছি। আচ্ছা, আমরা র্যাপারের যে টেক্সট সেটা জাস্টিফাই করে দিয়ে দেখি কি হয়। টেক্সট জাস্টিফাই, তার আগে কেমন আছে এটা আগে দেখে নেন, এই মুহূর্তে দেখে নেন, আর রিফ্রেশ দেওয়ার পর দেখেন কি হয়। এই যে, আশা করি বুঝতে পারবেন। যাই হোক, টেক্সট জাস্টিফাই দিলে যেটা হয় হচ্ছে যে দুই দিক থেকেই সমান হয়। এছাড়া আর কি কি আছে? আর টেক্সট ডেকোরেশন, এই টেক্সট ডেকোরেশনটা আমাদের অনেক দরকার হয়। যেমন টেক্সট ডেকোরেশনটা হচ্ছে আন্ডারলাইন, ওভারলাইন এগুলো দেওয়ার জন্য, অথবা ব্লিঙ্ক দেওয়ার জন্য। যেমন ব্লিঙ্ক মানে হচ্ছে যেখানে ব্লিঙ্ক দেবো সেই লেখাটা লাফাবে, মানে আসবে আর যাবে। যেমন আমি অন্য একটা পিতে ক্লাস নিই। এটার নাম দিলাম হচ্ছে টেক্সট লাফালাফি। এটাতে ক্লাস ডিক্লেয়ার করি, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন ব্লিঙ্ক। দেখেন যেটাতে আমি লাফালাফি দিলাম সেটার কি ঘটনা ঘটে। এই যে এই লেখাটা বারবার আসবে আর যাবে। এই জিনিসটা অবশ্যই আপনারা কোনো না কোনো ওয়েবসাইটে অবশ্যই দেখেছেন যে অনেক ওয়েবসাইটেরই কোনো না কোনো অ্যাড দেখবেন বারবার এরকম যা আশা করে। আচ্ছা, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন ব্লিঙ্ক দিলে এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। কি দিলে কি হয়? যেমন যদি কোনো লিঙ্ক থাকে কোথাও, আচ্ছা এই অবস্থায় থাক, আমি লিঙ্কের ক্ষেত্রে একবার লিঙ্ক রেফারেন্স, লিঙ্কের ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যদি আপনি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেন অন্য কোনো সাইটের, অবশ্যই HTTP সহ দেবেন। তো আমি লিঙ্কে মনে করেন স্টাইল দেব, লিঙ্কের স্টাইলটা পরে দিচ্ছি, আগে ডিক্লেয়ার করে রাখি। দেখেন লিঙ্কে কিন্তু অটোমেটিকভাবে আন্ডারলাইন থাকে। তো লিঙ্কে আপনি যদি টেক্সট ডেকোরেশন নাম দেন তাহলে আর টেক্সট ডেকোরেশন নাম দেন তাহলে লিঙ্কটা থাকবে না। এছাড়া আর কি ভ্যালু আছে? টেক্সট ডেকোরেশন, টেক্সট ইনডেন্ট, এটাও আমি দিয়ে দেখিনি কখনো। টেক্সট শ্যাডো দিলে অবশ্য সুন্দর শ্যাডো হয়। তার আগে আমি এটা লিঙ্কের একটু সাইজ, ফন্ট সাইজ বাড়ায় রাখি। ফন্ট সাইজ 35 px, কালার ইয়েলো দিলে তো বোঝাই যায় না, মেরুন দিলাম। টেক্সট শ্যাডোতে দিবি টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডোতে যেমন বর্ডারের ক্ষেত্রে 3টা ভ্যালু দিতে হয়, টেক্সট শ্যাডোর ক্ষেত্রেও 3টা করে ভ্যালু দিতে হয়। প্রথমটা আমি 3px, 2px, আর 4টা ভ্যালু, 5px, আর হচ্ছে কালার ব্ল্যাক। আচ্ছা, এই 3টা ভ্যালু কোনটা কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যদি এইটা আমরা কম বেশি করি দেখেন কি হয়, আমরা এই শ্যাডোটা হচ্ছে ডান বাম নিয়ন্ত্রণ করা যাবে। আমি মোটামুটি সমানই রাখবো, তাহলে 0 থাকবে। আর উপর নিচে, নিচের দিকে শ্যাডো দেবো। আপনি যেগুলো উপরেও দিতে পারেন, আবার নিচেও দিতে পারেন। নিচে দিলাম আর একটু বামে দিই। আচ্ছা, এইটা হচ্ছে শ্যাডোর যে দূরত্ব, মানে শুরু কোথায় থেকে শেষ কোথায়, মানে এইটার উপর ডিপেন্ড করবে শ্যাডোটা কতটা আবছা হবে, কতটা হার্ড হবে। যেমন দেখেন শ্যাডোটা হার্ড, আর এই যে আবছা, যত বেশি দিবেন তত আবছা মানে ঝাপসা হবে। তো মোটামুটি দিয়ে রাখবেন। আর এইটা হচ্ছে কালার, আপনি শ্যাডোর কালারটা কি দিতে চাচ্ছেন। তবে শ্যাডোর কালারটা সবসময় ব্ল্যাক না দিলে ভালো লাগে না। অনেকে দেখি স্টাইল টেস্টাইল করে আর শ্যাডো অন্য কালারে দিয়ে রাখে, তখন ডিজাইনটা আমার কাছে বিদঘুটে মনে হয়। তা আশা করি আপনারা এরকম বিদঘুটে ডিজাইন করবেন না।
এই হচ্ছে টেক্সট শ্যাডো দেখলাম। এছাড়া আর কি আছে, টেক্সট ট্রান্সফর্ম, এটা আমি দেখাচ্ছি। এটার সাহায্যে লেখাকে ছোট হাতের বড় হাতের করা যায়। যেমন টেক্সট ট্রান্সফর্ম দিয়ে যদি ক্যাপিটালাইজ দিই সবগুলো বড় হাতের হবে, আপার কেস দিলে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, লোয়ার কেস দিলে সবগুলো ছোট হাতের হবে। এইটা আমি কখনো ইউজ করিনি। হোয়াইট স্পেসও ইউজ করিনি। ওয়ার্ড স্পেসটা দেওয়া যাবে। ওয়ার্ড স্পেসটা পরে দিচ্ছি, তার আগে আমি এটা এর ভ্যালুটা কপি করে নিই 12 নম্বর লাইনে। রেফারে ওয়ার্ড স্পেস মানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের যে স্পেস আছে এই স্পেসটা কিভাবে চেঞ্জ করবেন। আমরা ওয়ার্ড স্পেসটা দিয়ে মনে করেন মাইপিতে দিয়ে দেখাই। ওয়ার্ড স্পেস 25 px, দেখেন অক্ষরগুলো একবারে ছিটিপিটি হয়ে গেছে। তো এটা বেশি দেওয়াটা ঠিক হবে না। যখন অনেক সময় এরকম হইতে পারে যে আপনার ফাঁকা অক্ষর দরকার, তখন ওয়ার্ড স্পেস দেবেন। আবার যখন দরকার যে চাপাচাপি, তখন ওয়ার্ড স্পেসটা কমাই দেবেন। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা টেক্সটের যে যতগুলো প্রপার্টিজ আছে সবগুলোই দেখলাম। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।